আমরা লাস্ট ক্লাসে আলোচনা করে শুরু করেছিলাম শর্ট সার্কিট ক্যাপাসিটি বা ফল্ট লেভেল। এইটাকে আমরা যেভাবে ডেফিনেশনটা দিয়ে এসেছি যে প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ প্রিফল্ট কারেন্ট অ্যান্ড পোস্ট ফল্ট কারেন্ট, প্রিফল্ট ভোল্টেজ অ্যান্ড পোস্ট ফল্ট কারেন্ট। এইটা আমরা এই পোস্ট ফল্ট কারেন্টটাকে একটা সলিড ফল্টের বেলাতে কেমন হতে পারে সেটা একটু এখানে দেখানো হয়েছে। যে কোনো পয়েন্টে এই ফল্ট পাথ ইম্পিডেন্স মানে হচ্ছে ফল্টটা হচ্ছে সলিড মানে পথে কোনো একটা, অর্থাৎ একটা তার সলিডলি গ্রাউন্ডে পড়ে, যে গ্রাউন্ড মানে জিরো পোটেনশিয়াল পয়েন্ট, সেখানে মেশা আর কি। এই পথে কোনো ধরনের ইম্পিডেন্স নেই, সেটাকে আমরা সলিড ফল্ট বলি আর কি। যেখানে ফল্ট পথের ইম্পিডেন্সটাকে আমরা যেটা বলছি এটা জিরো হলে সলিড ফল্ট বলে থাকি। এখন ফল্ট কারেন্টটা আমরা সেই ক্ষেত্রে করি কি, যেখানে ফল্ট হলো, যে পয়েন্টে ফল্ট হলো সেই পয়েন্টে আমি একটা উদাহরণ দিয়ে রাখি। এই যে নেটওয়ার্কটা আমি এখানে দেখতে পাচ্ছি, ছোট্ট একটা 3 বাস পাওয়ার সিস্টেমের, একটা পুরো পাওয়ার সিস্টেমের একটা ছোট্ট সেকশন। এখানে 1 নম্বর বাজে যদি ফল্ট হয়, তাহলে এখানে এই ফল্ট হওয়ার আগে এই বাজের যে ভোল্টেজটা ছিল ডিভাইডেড বাই, এই যে ফল্ট কারেন্টটা নির্ণয় করে ডিভাইডেড বাই এই এখান থেকে সিস্টেমের দিকে তাকালে যে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা পাবো সেইটা আর কি, এই যে এক্সটি, যেটা টোটাল ইম্পিডেন্স ইন দ্য ফল্ট পাথ সার্কিট, যেটাকে আমরা ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স বা থেভেনিনস ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স। যাই হোক, তাহলে শর্ট সার্কিট ক্যাপাসিটির ডেফিনেশন অনুযায়ী প্রিফল্ট ভোল্টেজ ইনটু পোস্ট ফল্ট কারেন্ট। এই পোস্ট ফল্ট কারেন্টকে আবার আমরা লিখছি এই যে ইটি ডিভাইড বাই এক্সটি। এই এক্সটিটা আবারও বলে রাখি, এক্সটিটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স ফ্রম দি ফল্ট পয়েন্ট টুয়ার্ডস দি সিস্টেম। এটার ইকুয়েশনটা এসে দাঁড়াচ্ছে এরকম ধরনের, ইটি স্কয়ার ডিভাইড বাই এক্সটি। এখন ইটি যে জিনিসটা, এটা হচ্ছে ফল্ট পয়েন্টের প্রিফল্ট ভোল্টেজ, যেটা নরমালি 1 পিতে হয়। পাওয়ার সিস্টেম অপারেটরদের দায়িত্বই হচ্ছে সমস্ত পাওয়ার সিস্টেমের সব পয়েন্টে 1 পিউ এর কাছাকাছি ভোল্টেজ মেনটেন করা। সেই জন্য আমরা এখানে এই ইটির মানটা ভেরি ক্লোজ টু 1 পিউ ধরে আমরা শর্ট সার্কিট ক্যাপাসিটিটাকে দেখছি 1 ডিভাইড বাই ইটি স্কয়ার, মানে ইটি যদি 1 হয় তাহলে 1 স্কয়ার ডিভাইড বাই এক্সটি। এইটা হচ্ছে পিউতে হবে, এর ইউনিটটা হচ্ছে পিউতে, আর অ্যাকচুয়াল ইউনিটটা হবে এমভিএ তে। তাহলে শর্ট সার্কিটটা এর সঙ্গে যদি আমি এমভি এর ভ্যালুটা চাই, যে শর্ট সার্কিট ক্যাপাসিটি ইন এমভিএ কত হবে, মানে শর্ট সার্কিট ক্যাপাসিটির অ্যাকচুয়াল ইউনিটটা হচ্ছে এমভিএ তে। তো এমভিএ তে যদি অ্যাকচুয়াল ইউনিটে চাই, তাহলে এই বেস এমভিএ দিয়ে বা বেস পাওয়ার দিয়ে গুণ দিলে এটা এমভিএ তে হয়ে যাবে। এখন এর মধ্যে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার হয় এই শর্ট সার্কিট ক্যাপাসিটি, এখানে একটা জিনিস দেখি যে দেখো, এই যে একটা 3 বেস পাওয়ার সিস্টেমের, একটা টোটাল পাওয়ার সিস্টেমের একটা অংশ দেখিয়েছে। এখানে যদি হঠাৎ করে একটা এই 1 নম্বর বাজে ফল্ট হয়, তো স্বাভাবিকভাবে এখানে ফল্ট কারেন্টটা এই সার্কিট দিয়ে, এই লাইন দিয়ে ফল্ট কারেন্টটা ফ্লো করবে। ফল্ট কারেন্টটা অনেক বেশি, যার ফলে এই সব লাইনে ড্রপ হবে, ড্রপের পরিমাণ বেড়ে যাবে। তার মানে এই সব পয়েন্টের ভোল্টেজ গুলো সব অন্যান্য বাজে যত বাজ আছে সব বাজের ভোল্টেজটা নর্মাল ভোল্টেজের থেকে কমে যাবে। এখন একটা স্ট্রেংথ, একটা কথা আছে যে স্ট্রেংথ অফ এ বাজ, একটা বাজের বাজবারের বা একটা পাওয়ার সিস্টেমের কত স্ট্রেংথ, কতটা শক্তিশালী সেই পাওয়ার সিস্টেমটা বা সেই বাজবারটা, এইটাকে আমরা বলি যে ওই বাজের সত্যি সত্যি কত শক্তিশালী পাওয়ার সিস্টেম, এই পাওয়ার সিস্টেমটা কত স্ট্রেংথ তার বেশি, কত হেলদি। এইটা এখানে আমরা একটা কথা এখানে দিয়ে রেখেছি, দেখো এই জিনিসটা পুরো যে ভোল্টেজ যত রিডাকশন হবে, এখান থেকে যত বেশি ভোল্টেজ রিডিউস হবে, এখানে ফল্টের কারণে যদি অন্যান্য বাসগুলো 2, 3 বা আরো অন্যান্য যে সব বাস আছে পাওয়ার সিস্টেমের ভোল্টেজটা যদি অনেক কমে যায়, তাহলে আমরা বলবো যে সিস্টেমটা খুব উইক। কিন্তু যদি ভোল্টেজটা না কমে, 2, 3 বা আরো অন্যান্য বাস যেসব আছে, সেখানে ভোল্টেজটাকে যদি খুব কম কমে, তাহলে বুঝবো সিস্টেমটা স্ট্রঙ্গার। হ্যাঁ, আর যদি একেবারেই না কমে, সেরকম সিস্টেমকে আমরা থিওরিটিক্যালি সেসব বলছি যে আমরা ইনফাইনাইট বাস, ইনফাইনাইট সোর্স। তো এখানে এই জিনিসটা আমরা ক্লাসরুম এনভায়রনমেন্টটা ছাড়া আর একটু বোঝানো মুশকিল হবে। আমি যখন ক্লাসে ইনশাআল্লাহ আরেকবার যখন নেব, সেই সময়
আমরা এই জিনিসটাকে আরো একটু ব্যাখ্যা করব যে ইনফাইনাইট সোর্স বলতে কি বোঝাচ্ছি। এখানে দুটো জিনিসকে তোমরা মনে রেখো ভালো করে, যেটা অনেক সময় পরীক্ষায় আসে। সেটা হচ্ছে দ্য স্ট্রেংথ অফ এ বাজ, দ্য স্ট্রেংথ এন্ড সিভিয়ারিটি অফ শর্ট সার্কিট ইজ অফ আওয়ার ইন্টারেস্ট। এটাই আমরা সত্যি সত্যি চাই, একটা পাওয়ার সিস্টেমের কত স্ট্রেংথ, হ্যাঁ, তাহলে বা সিভিয়ারিটি অফ শর্ট সার্কিট এইটা কত, এটা আমাদের বার করাটা খুব দরকার। এটা পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়াররা চায় এটা জানতে। তো এখানে দেখো ডেফিনেশনটা নিয়ে এসছে, দি বোথ দিজ অবজেক্টিভস আর মেড বাই এ কোয়ান্টিটি নোন অ্যাজ শর্ট সার্কিট ক্যাপাসিটি। এইটা শর্ট সার্কিট ক্যাপাসিটি দিয়েই এই সিস্টেমে বলা যায় যে এই বাসবারের বা এই পাওয়ার সিস্টেমের ওভারঅল তা কতটা শক্তিশালী, কতটা স্ট্রং বা কতটা উইক, এটা বলা যায়। এখানে একটা জিনিসের ডেফিনেশন নিয়ে এসছে, দেখো এই যে যেটা পরীক্ষার সময় অনেক সময় আসে, the strength of a bus, what do you mean by, or what is strength of a bus? The strength of a bus, এই কথাটা মনে রেখো, is mean the ability of the bus to maintain its voltage when a fault takes place at other buses. If however the fault occurs at this bus in question, যে বাস নিয়ে কথা বলছি সেই বাসে যদি ফল্ট হয় তাহলে ভোল্টেজ উইল রিডিউস টু জিরো। এই সেন্টেন্সটাকে আমি এখান থেকে বলে দিই যে আমরা কোনো বাজের স্ট্রেংথটাকে বলি এইভাবে যে এই বাজে ফল্ট হলে এই বাজের গুলোর স্ট্রেংথ আমরা বলবো এই বাজ কতটা সক্ষম তার ভোল্টেজটা ধরে রাখতে, অর্থাৎ 1 পিউতে ধরে রাখতে। যদি বেশি সক্ষম হয় তাহলে বুঝবো যে বেশি স্ট্রং সিস্টেম, আর যদি অতটা সক্ষম না হয়ে ভোল্টেজ কমে যায় তাহলে বুঝবো যে লেস স্ট্রং বা উইক পাওয়ার সিস্টেম। এই কথাটা আমাদের এখানে যেটা লাগে সবসময় পরীক্ষার সময়। এখানে আর একটা জিনিসও দেখো, স্ট্রেংথ অফ এ বাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস শর্ট সার্কিট ক্যাপাসিটি। তার মানে যদি শর্ট সার্কিট ক্যাপাসিটি বেশি হয় তাহলে ওই বাসের স্ট্রেংথ বেশি। এই কথাটা মনে রাখতে হবে যে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর শর্ট সার্কিট ক্যাপাসিটি বেশি মানে হায়ার দ্য শর্ট সার্কিট ক্যাপাসিটি of a bus, more is able to maintain its voltage. শর্ট সার্কিট ক্যাপাসিটি যদি বেশি হয় কোনো বাসের তাহলে বুঝবো যে ওই বাসের ভোল্টেজ মেনটেন করার ক্ষমতা বেশি। ইন দ্য কেস অফ এ ফল্ট অন এনি আদার বাস, অন্য বাসে ফল্ট হলে, অফকোর্স এই বাসে ফল্ট হলে এই বাসে তো ভোল্টেজ জিরো হয়েই যাবে, কিন্তু 1 নম্বর বাসে ফল্ট হলে এই বাসগুলো কতটা সক্ষম যে এই ভোল্টেজটা ধরে রাখতে, সেটাই হচ্ছে স্ট্রেংথ অফ এ বাস। এখানে কথা হচ্ছে যে এই বাসগুলোর যদি শর্ট সার্কিট ক্যাপাসিটি অনেক বেশি হয় তাহলে এই বাস ততটা বেশি সক্ষম বা ততটা বেশি স্ট্রং এবং ভোল্টেজ মেনটেন করতেও সে সক্ষম। এইটাই হচ্ছে যে এখানকার মেন ফিচারটা, এটা মনে রাখতে হবে। তো এই জন্য এখানকার কথাগুলো এসছে, দেখো অলসো ইট ক্যান বি সিন দ্য হায়ার দ্য শর্ট সার্কিট ক্যাপাসিটি, শর্ট সার্কিট ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে ওখানে রিঅ্যাক্টেন্সটা অনেক কম হবে, ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্টেন্সটা অনেক কম হবে। তার মানে দেখো এখানে ইকুয়েশন থেকে দেখা যায় এই যে শর্ট সার্কিট ক্যাপাসিটির ইকুয়েশন, এখানে দেখো এই যে ইটি স্কোয়ার ডিভাইড বাই এক্সটি বা 1 বাই এক্সটি, তাহলে এখানে এক্সটির যদি এইটা বড় হতে হয় তাহলে এক্সটির মান ছোট হতে হবে। তার মানে ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স যত ছোট হবে শর্ট সার্কিট ক্যাপাসিটির মান তত বাড়বে। এই জিনিসটা আমাদের এখান থেকেই বার হওয়ার মনে রাখতে হবে, এবং এটা ক্লাসে ছাড়া একটু ড্র করে দেখাতে হবে যে আমি যদি একটা দুটো তিনটে চারটা আস্তে আস্তে জ্যাটা যদি বাড়াই তাহলে ওভারঅল ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্সটা কমে আসে এবং তত শর্ট সার্কিট ক্যাপাসিটি পরিমাণ বাড়ে, এবং অ্যাকচুয়ালি দেখা যায় যে ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্সের মান আস্তে আস্তে কমতে কমতে একেবারে জিরো হয়ে যায়। মনে করো যদি একটা লাইনে একটা বাসবারে, আমার এখানে সেই ড্রটা করা নেই, একটা বাসবারে যদি ইনফাইনাইট সংখ্যক জেনারেটর থাকে আর সেই জেনারেটর গুলো যদি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে ইনফাইনাইট নাম্বার অফ জেনারেটরের ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স, তাহলে এখানে দেখো যে প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স 1 বাই ইনফিনিটি, ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স যদি ইনফিনিটি হয় তাহলে 1 বাই ইনফিনিটি মানে 0, তার মানে এক্সটা ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্সটা হয়ে যাচ্ছে 0, এবং এরকম ধরনের ক্ষেত্রে শর্ট সার্কিট ক্যাপাসিটি ইনফিনিটি, এবং এক্ষেত্রে এই ধরনের বাসকে আমরা বলি ইনফাইনাইট বাস। এই দেখো
এখানে নিয়ে এসছে যে কথাটা, it can be seen that higher the short circuit capacity, lower will be the equivalent reactance। এই কথাটা এখানে ওখানে কেটে গেছে। এবং সেই সব ক্ষেত্রে and zero will be the potential zero and the zero potential bars of the system and the zero potential bars of the system। তার মানে এখানে ওই ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা আমাদের ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা জিরো হচ্ছে সেই কথা বলছে। আর এই বাজ এখানে দেখো, এই বাজ এই ডেফিনিশনটা এটা পরীক্ষায় আসে, যেটা ইনফাইনাইট বাজ বলতে কাকে বোঝায়? A bus which is infinitely strong or which has infinite short circuit capacity will have a zero equivalent impedance। তাহলে তার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা হবে জিরো। সেইগুলোকে আমরা বলি ইনফাইনাইট বাস, সেই ধরনের বাসকে আমরা বলি ইনফ্যাক্ট such a bus is known as infinite bus। এই তার মানে an infinite bus is characterized by zero equivalent impedance and it is able to maintain constant voltage irrespective of where the short circuit takes place, except of course for a short circuit on the bus itself। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওই ইনফাইনাইট সোর্সের হবে কি এইভাবে, যে সোর্সের রিঅ্যাকট্যান্স, আমরা একটা নর্মাল সোর্স বলতে কি বোঝাই, যে সোর্সের ইন্টারনাল ভোল্টেজ আর তার সঙ্গে সিরিজ একটা রিঅ্যাকট্যান্স আর তার টার্মিনাল। তো যদি রিঅ্যাকট্যান্সটার মান জিরো হয় তাহলে ওর অ্যাক্রসে ড্রপ কত হবে? জিরো হবে না। তার মানে ইন্টারনাল ভোল্টেজ যা হবে সোর্সের টার্মিনাল ভোল্টেজ তাই হবে। এইরকম ধরনের ক্ষেত্রগুলোকে আমরা বলি ইনফাইনাইট সোর্স। ওই ভোল্টেজ ওই সোর্সটাকে আমরা তখন বলবো ইনফাইনাইট সোর্স। এখানে আরেকটা জিনিস এসছে যে রিঅ্যাক্টর, পাওয়ার সিস্টেমে রিঅ্যাক্টরের অ্যাপ্লিকেশন আছে, যদিও খুব ওয়াইডলি না, কিন্তু এরা ইন্ডাস্ট্রিতে কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে রিঅ্যাক্টর ব্যবহার করা হয়। এই রিঅ্যাক্টর আমাদের সুবিধা করা কি, যে ফল্ট কারেন্টকে কমায়। আমি যদি একটা লাইনে সিরিজে যদি রিঅ্যাকট্যান্স লাগিয়ে দিই, মনে করো আমি আমার ইন্ডাস্ট্রিতে আমি পিডিবি থেকে পাওয়ার কানেকশন নেব আর কি। তো এই যে লাইনটা নেব, যে লাইন দিয়ে কানেকশন নেব, সেই লাইনে যদি আমি একটা রিঅ্যাক্টর বসিয়ে রাখি তাহলে হবে কি, যে সোর্স থেকে আমাদের পিডিবি থেকে ফল্ট কারেন্টটা কম কন্ট্রিবিউট করবে। তার কারণ হচ্ছে যে যেহেতু পথে রিঅ্যাকট্যান্স রয়ে গেছে, এই কারণে আমাদের ব্যবহার করা হয়। তো এখানে দেখো, এই যে এখানে বলছি যে পাওয়ার সিস্টেম নরমালি ইউজ টু রিডিউস দি ফল্ট কারেন্ট, এটাই। আবার কিন্তু এটার একটা সমস্যা আছে, যদি সিস্টেমে কন্টিনিউয়াস লাগানোই থাকে তাহলে অ্যাডভান্টেজটা, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এই ভোল্টেজ ড্রপ ঘটাবে না পাওয়ার সিস্টেমে, যেহেতু সিরিজে কানেকশন থাকছে। আর সিস্টেম যদি পিডিবির সঙ্গে কানেকশন হয় ফর এক্সাম্পল, তাহলে ওই লাইনে থেকে যদি ইন্ডাস্ট্রি পাওয়ার নেয় তাহলে ওই লাইনে যেহেতু রিঅ্যাক্টর লাগানো, ওখানে একটু ভোল্টেজ ড্রপ হবে, তার মানে ইন্ডাস্ট্রি একটু কম ভোল্টেজ পাবে। এই একটা ড্রব্যাকস এখানে আছে। এখানে দেখো একটা এক্সাম্পল করে নিয়েছে। এরকম ধরনের প্রবলেমটা আমি আর বলছি না, এখানে শুধু ছবিতে দেখাই। তিনটে জেনারেটর আছে এইভাবে কানেক্টেড করা থ্রু এ রিঅ্যাক্টর। এটাকে বলছি, হ্যাঁ, এইটা হচ্ছে টাই বাস বার, আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল জেনারেটরের বাস। এই তিনটে জেনারেটর এইভাবে কানেক্টেড। যদি এই তিনটে জেনারেটরের একটা জেনারেটরের টার্মিনালের বাজে যদি একটা ফল্ট হয়, তাহলে এরা চাচ্ছে যে শর্ট সার্কিট ক্যাপাসিটি কত এই বাজের, সেটা নির্ণয় করতে বলছে অঙ্কটায়। আর এই সব প্যারামিটারস গুলো দেওয়া আছে, ডাটাগুলো সব দেওয়া আছে। তো সেই ডাটা যদি দেওয়া থাকে, তুমি দেখো এইগুলোর ইকুইভ্যালেন্ট সার্কিট, এই জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এইটা, এই ডাটাগুলো দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা জেনারেটরের এই জেনারেটরের এইটার মানও দেওয়া আছে, এই যে রিঅ্যাক্টর গুলোর মান দেওয়া আছে, এই যে 0.16 p 0.16, আর জেনারেটর গুলোর রিঅ্যাকট্যান্সটা হচ্ছে, ওয়াইন্ডিং এর রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.15, প্রত্যেকটাই আইডেন্টিক্যাল। তাহলে তুমি দেখো এখানে যদি ফল্ট হয়, আমি কি করে নির্ণয় করব শর্ট সার্কিট ক্যাপাসিটি, সেটা দেখো। এখানে ফল্ট হলে কি হবে, এই সোর্স গুলো তুমি যদি শর্ট সার্কিট করে ফেলো, এগুলো যদি শর্ট সার্কিট করে দাও থেভেনিনস থিওরেম অনুযায়ী, তাহলে এই সোর্স এই কারেন্ট এই পথে দেবে, এই সোর্স এই কারেন্ট এই পথে কারেন্ট ফ্লো করাবে। তার মানে এই দুটো লাইন সিরিজে, এবং এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ প্যারালালে, এই দুটো ব্রাঞ্চ প্যারালালে করলে আনলিমিটেড তার ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা এইটা, যেটা এইটার সঙ্গে সিরিজে পড়ছে, এই 0.16 এর সঙ্গে সিরিজে পড়ছে।
সেক্ষেত্রে দেখো এখানে ফল্ট হলে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা রিডিউস করে এরা মাখা নিল, কারণ এই দুটো সিরিজে তার সঙ্গে এইটা 1 এইটা প্যারালাল। এটা দেখো ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্সটা নির্ণয় করেছে এইভাবে। এই হচ্ছে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স। তাহলে শর্ট সার্কিট ক্যাপাসিটি হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স ইকুইভ্যালেন্ট। এইটা হলো এত পি। আর তুমি যদি এটাকে এমভিএ তে নির্ণয় করতে চাও, বেস পদ দিয়ে গুণ দাও। আমাদের এখানকার বেস পদ হচ্ছে জেনারেটরের যে রেটিং, সেটাকে বেস পদ ধরে নিচ্ছে। জেনারেটর রেটিং দেখো কত, 5 এমভি। হ্যাঁ, প্রত্যেকটা জায়গা তো 5 এমভি আমাদের বেস হলে এটাকে 5 দিয়ে গুণ দিলে, না দাঁড়াও, এটা 5 এমভিএ নাকি 5 এমভি না, জেনারেটর গুলোর রেটিং হচ্ছে 8 এমভি। জেনারেটর গুলোর রেটিং হচ্ছে 8 এমভি। তাহলে এইভাবেই 8 এমবি হলো, 8 এমবি দিয়ে গুণ দিলে এটা হয়। এই হলো, এই অঙ্কটাও এরকম দেখে নিতে পারবা, এটা দরকার হলে ক্লাসে আরো একটুখানি আলোচনা করা যাবে। এইটা আমি একটু দেখাতে চাচ্ছি, এই অঙ্কটা দেখি, এটা শেষ করে দেবো। সেটা হচ্ছে এখানেও দেখো, আমি অঙ্কটাকে না পড়ে শুধু সিস্টেমটা দেখাই। এই একটা ইন্ডাস্ট্রি, এখানে রিঅ্যাক্টরের অ্যাপ্লিকেশন দেখিয়েছে, এই যে রিঅ্যাক্টর। এই একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির 3টে জেনারেটর আছে, লোকাল জেনারেটর, তাদের নিজস্ব জেনারেটর আছে। আর এই বাসবাব থেকে, নিজস্ব বাসবাব থেকে, এখান থেকে এই একটা সার্কিটের লোড দিচ্ছে, একটা সার্কিটের লোড দিচ্ছে। এই বক্সটা হচ্ছে সার্কিট ব্রেকার, বুঝতে পেরেছো? আর এই ইন্ডাস্ট্রিটা এই পিডিবির সঙ্গে এই থেকে পাওয়ার নিচ্ছে। পিডিবিতে পাওয়ার ট্রান্সফরমারটা হচ্ছে 0.75 এমভি, আর রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 8%। এখান থেকে পাওয়ার নিচ্ছে, কিন্তু এই পাওয়ারটা নিচ্ছে একটা রিঅ্যাক্টরের মাধ্যম দিয়ে। এই উদ্দেশ্য আগে বলেছি যে যাতে করে এখানে যদি ফল্ট হয়, তাহলে সোর্স এই পিডিবি এই দিক থেকে ফল্ট কারেন্ট ফ্লো করাবে, আর এই 3টে জেনারেটর ফল্ট কারেন্ট কন্ট্রিবিউট করবে। এই দিক থেকে যদি ফল্ট কারেন্টটা কমানো যায়, ফ্লোটা কমানো যায়, তাহলে ওভারঅল ফল্ট কারেন্ট কমবে, শর্ট সার্কিট ক্যাপাসিটি কমে যাবে, এই সার্কিট ব্রেকারের রেটিং কম রাখা যাবে, রিলেটিভলি কম খরচে সার্কিট ব্রেকার সিলেকশন হবে। ইন্ডাস্ট্রির এই হচ্ছে উদ্দেশ্য। তা এখানে অঙ্কটা দেখাচ্ছে যে এখানে একটা যদি ফল্ট হয়, আমার ফল্ট লেভেলটা বার করতে বলছে। ফল্ট লেভেল না, এখানে ফল্ট লেভেল দেওয়া আছে। ফল্ট লেভেলটা দেওয়া আছে, সার্কিট ব্রেকার হ্যাজ এ রাপচারিং ক্যাপাসিটি অফ 750 এমভি। এই প্রত্যেকটা সার্কিট ব্রেকারের রাপচারিং ক্যাপাসিটি মানে ফল্ট লেভেল, সোজা কথা শর্ট সার্কিট ক্যাপাসিটি। হ্যাঁ, এটা আমরা পরে যারা প্রোটেকশন পড়বে তারা জানবে যে রাপচারিং ক্যাপাসিটি অফ সার্কিট ব্রেকার মানেই হচ্ছে ফল্ট লেভেল বা শর্ট সার্কিট ক্যাপাসিটি। তার মানে এইটা হচ্ছে শর্ট সার্কিট ক্যাপাসিটি এই বাজের। তা দেখো এখানে এটার সবগুলোর ভ্যালুগুলোকে আমি কমন বেজে সব নিয়ে এসেছি, কমন বেজে নিয়ে এসেছি। বেস পাওয়ারটা ধরে নিচ্ছে ট্রান্সফরমারের পাওয়ারটা, আর এই প্রত্যেকটা জেনারেটরের রিঅ্যাকট্যান্স কে কনভার্ট করেছে পিইউতে নিয়েছে। প্রত্যেকটা জেনারেটর 0.15, তো সেইটাকে আমি, আর জেনারেটর গুলো রেটিং হচ্ছে 15 এমভিএ। জেনারেটর গুলোর রেটিং 15 এমভি, অর্থাৎ সেই অনুযায়ী জেনারেটরের রিঅ্যাকট্যান্স 0.75 হয়েছে, আর ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স 0.08, এটা তো 8% আছে, 0.08। এখান থেকে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো এরা মাখা নিয়েছে। এটা জেনারেটরের রিঅ্যাকট্যান্স, এই 3 জেনারেটরের রিঅ্যাকট্যান্স, এই জেনারেটরের বাজের সঙ্গে এই আমাদের যে রিঅ্যাক্টর, এই রিঅ্যাক্টরের মান নির্ণয় করতে বলছে, যে এই রিঅ্যাক্টরের ভ্যালু কত হলে কত সিলেক্ট করতে হবে যাতে করে এখানকার ফল্ট শর্ট সার্কিট ক্যাপাসিটি বা রাপচারিং ক্যাপাসিটিটা 750 কে এক্সিড না করে। এক্সিড না করলে পুড়বে না, সার্কিট ব্রেকার পুড়ে যাবে। তো সেটা করতে গেলে দেখো এক্স এর মান অজানা, আমরা নির্ণয় করতে চাই, আর এটা তো 0.08 দেওয়া আছে ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স। এখান থেকে দেখো এই আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে বার করি, এই তিনটাকে প্যারালাল করলেই 0.25 হয়। 0.25 এর সঙ্গে এই দুটো সিরিজ 0.08 আর এক্স, তাই দেখো এই দুটো সিরিজ করে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স। তাহলে শর্ট সার্কিট এমবিএ যেটা আমাদের দেওয়া আছে, এটা পিইউতে দেওয়া নেই, এটা এমবিএ তে দেওয়া আছে। শর্ট সার্কিট এমবিএ হচ্ছে 750, আর এটা হচ্ছে বেজ এমবিএ ডিভাইডেড বাই এক্স ইকুইভ্যালেন্ট। তাহলে এই দুটো সলভ করলে এক্স এর মান অজানা, এক্স এর মানেই বার হয় এত পিইউ। এত পিইউ মানে এটাকে যদি বেজ ইম্পিডেন্স দ্বারা গুণ দেওয়া যায়, তাহলে আমাদের অ্যাকচুয়াল রিঅ্যাকট্যান্সটা বার হয়ে গেল। তাহলে অ্যাকচুয়াল রিঅ্যাকট্যান্সটা হচ্ছে পিইউ ইনটু বেজ রিঅ্যাকট্যান্স। বেজটা হচ্ছে বেজ এমবিএ ডিভাইড বাই 30 বেজ কেভি স্কয়ার। এটা যদি 33 এখানে স্কয়ার হয়, তাই এটা উপরে উঠে যায় 33 কেভি স্কয়ার। এই ভ্যালু হচ্ছে এই।
এইটা গেল আমাদের। আর এখানে লাস্টের পয়েন্ট হচ্ছে যে ইম্পর্টেন্স অফ অর সিগনিফিকেন্স অফ ফল্ট অ্যানালিসিস। এখানে একটা ছোট বলা আছে, এই জিনিসটা তোমরা একটু পড়ে নেবে। তাহলে এখানেই আমরা এটাকে শেষ করলাম। হ্যাঁ, এটাকে আমরা শেষ করলাম। আমরা এখানে রেকর্ডটা থামিয়ে দিই।